আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। একদম বেসিক লেভেলের কথাবার্তা হবে। সো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখি। ওকে, সো প্রথমেই আমরা সংখ্যাটা দিয়ে দিচ্ছি যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। যেহেতু এটি একটি সংখ্যা, তো যেই সংখ্যা দ্বারা একটি পরমাণুর আকার আকৃতি, আমি আন্ডারলাইন করে দিয়েছি, আকার আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ঘূর্ণন দিক প্রকাশ করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। সো প্রথমে একটু যদি বলে নেই যে কোয়ান্টাম সংখ্যাটা কেন আসলো। কোয়ান্টাম সংখ্যাটা অ্যাকচুয়ালি একটি পরমাণুর সার্বিক আলোচনা। একটি পরমাণুর মধ্যে ইলেকট্রনটা কোথায় থাকবে, ইলেকট্রনটা কি নিজের কক্ষপথে ঘুরবে নাকি তার চতুর্দিকে ঘুরবে, ইলেকট্রনটা যেই কক্ষপথে ঘুরে তার সেটা দেখতে কীরকম, বা যেই কক্ষপথে ঘুরে সেই জিনিসটা, সেই জায়গাটার নাম কি। তো এই ব্যাপারগুলো নিয়ে সার্বিক আলোচনা, মানে আমাদের একদম শুরু থেকে এই পরমাণু নিয়ে অনেকে অনেক ধরনের গবেষণা করেছে। রাদারফোর্ডের পরমাণু মডেল, আমরা পুডিং মতবাদ দেখেছি, বোরের পরমাণু মডেল দেখেছি। ফাইনালি আমাদের এই কোয়ান্টাম সংখ্যাটা আসছে হচ্ছে একটি পরমাণুর সার্বিক আলোচনা, বা একটা পরমাণুর যে একদম বেসিক লেভেলের আলোচনা হচ্ছে গিয়ে এই কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো সংখ্যাটা আমরা দেখলাম যে আকার আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস আর হচ্ছে ঘূর্ণন দিক প্রকাশ করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এই যে চারটা বিষয়, আকার আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস আর হচ্ছে ঘূর্ণন দিক, এই চারটা বিষয়ের উপরে প্রকারভেদ হচ্ছে চারটা: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর এবং এইটা হচ্ছে আকার বোঝায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এটা আকৃতি বোঝায়। যেমন তোমাকে জিজ্ঞেস করলো এজিমোথাল কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। এজিমোথাল কোয়ান্টাম সংখ্যা, তাহলে এজিমুথাল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম হচ্ছে এজিমুথাল। যেমন এরকম প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি দ্বারা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বোঝায়, তাহলে অবশ্যই সেটা এল দ্বারা প্রকাশ করে। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এম দ্বারা প্রকাশ করে এবং ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস দ্বারা এবং ঘূর্ণন দিক। তাহলে আমরা এক ঢিলে চার পাখি মারার মতো আমাদের ব্যবস্থা হয়ে গেছে। ব্যাপারটা কি, যে আমরা প্রথম যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা যদি এইভাবে দিই, যে সংখ্যা দ্বারা একটি পরমাণুর আকার আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ঘূর্ণন দিক প্রকাশ করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা চার প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে সংখ্যা দ্বারা কোনো একটি পরমাণুর আকার প্রকাশ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, একে এন দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে সংখ্যা দ্বারা একটি পরমাণুর আকৃতি প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে, একে এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যে সংখ্যা দ্বারা কোনো একটি পরমাণুর ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে, একে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা, যে সংখ্যা দ্বারা কোনো একটি পরমাণুর ঘূর্ণন দিক প্রকাশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে, একে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই যে সংজ্ঞাগুলো আছে, আমি ঠিক যেইভাবে বললাম, আমার কথাগুলো দরকার হলে পজ করে করে তারপরে তোমরা রাইট ডাউন করে ফেলো। ঠিক আছে, ওকে, আমি আলাদা করে আর সংজ্ঞা এখানে দিব না। আচ্ছা, সো এই জায়গা আমাদের একটু খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে আমরা যদি একটু ইলাবোরেটলি যেতে চাই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। একটু আগে আমি বলছি, যে সংখ্যা দ্বারা কোনো একটি পরমাণুর আকার প্রকাশ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, একে এন দ্বারা প্রকাশ করে। এন = 1 হলে এটাকে প্রথম শক্তি স্তর এবং এটাকে কে শেল বলে। কি শেল বলে? কে শেল বলে। এটা কিন্তু আমরা 9, 10-এও জিনিসটা আমরা জানি। n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, একে এল শেল বলে। n = 3 হলে কে এল এম। এইভাবে পর্যায়ক্রমে n = 4 হলে তারপরে আরেকটা শেল হবে, n = 5 হলে আরেকটা শেল হবে। এইভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা এবং এতটুকু জানলেই হয়ে যাবে। এখানে একটা জিনিস বলার দরকার, সেটা হচ্ছে n = 1 মানে এই যে আমরা যে গোল্লা গোল্লা করে একটা শেলগুলা
দিতাম যে একটা গোল্লা তারপর একটা গোল্লা, এই অ্যাকচুয়ালি এই যে গোল্লাটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম, অ্যাকচুয়ালি এই গোল্লাটা কিন্তু এরকম, যদি আমি বলি যে সিদ্ধ ডিমের মতো। সিদ্ধ ডিম কীরকম, সিদ্ধ ডিমের ভিতরে কুসুমটা হচ্ছে এরকম ভরাট থাকে, নিরেট, একদম ভিতরে কোনো ফাঁকা থাকে না। এরপরে উপরের যে সাদা অংশটা সেটাও এরকম থাকে, এরপরে আবার যে শক্ত অংশটা সেটাও এরকম থাকে। তো আমরা যখন এরকম গোল্লা সিস্টেমে আমরা দিব, সেটা এরকম একটা গোল, তারপর আবার একটা গোল, বা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে কলা গাছের যে খোলস আছে, খোলসগুলো যেরকম চারদিকে থাকে, আবার ভিতরে আরেকটা খোলস থাকে, আরেকটা খোলস, আরেকটা খোলস, এরকম খোলস, যে খোলস যে জিনিসটা সেটাকে অ্যাকচুয়ালি শেল বলে। এবং আমরা আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীকেও কিন্তু আমরা শেল থিওরামের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, সেটা আরেকদিন না হয়তো বা আলোচনা করা যাবে। সো এতটুকু জানলেই প্রধান কোয়ান্টাম সংখ্যা শেষ। ওকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে সংখ্যা দ্বারা কোনো একটি পরমাণুর আকৃতি প্রকাশ করে তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে, একে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান, শর্তটা একটু মনে রাখতে হবে, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। ব্যাপারটা আমি একটু বুঝাই। ধরো যে তোমাকে বললো যে যাদের রোল 212 থেকে 224, তারা এই রুমে পরীক্ষা দিবে, মানে তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 212 এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে 224, ঠিক আছে। এখন তুমি যে 212, যার রোল 212, সে কি ওই রুমে পরীক্ষা দিবে? অবশ্যই। মানে ওই যে পরীক্ষা দেওয়ার আগে রুমের উপরে কিন্তু লেখা থাকে যে 212 থেকে 224 যাদের রোল তারা এই রুমে পরীক্ষা দিবা। তো যার রোল 212 সে এই রুমে, যার রোল 224 সেও কি এই রুমে, এবং মাঝখানে যারা আছে তারাও কিন্তু এই রুমে। তুমি যদি বলো যে আমার রোল 215, কই এখানে না, আমি পরীক্ষাই দিব না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ওকে, বি কেয়ারফুল। সো এখানে একটু খেয়াল করবে যে আমাদের এখানে 0 থেকে স্টার্ট n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। তাইলে এখানে আমরা যদি n=1 লিখি, এই 1টাকে এখানে বসাও, তাহলে 0 থেকে n-1 দ্যাট ইজ 0, তাহলে এই জায়গায় কী হয়ে যাবে? 0। 0 থেকে 0, 0 থেকে 0 মানে কি? 0 থেকে 0 মানে 0। তোমাকে বললো এই রুম থেকে তুমি এই রুমে দৌড় দাও, তাহলে এই রুমেই থাকবা। সো আমরা এল এর মান লিখবো 0। ওকে, আচ্ছা, এখানে n= যদি 2 হয় তাহলে কি হবে? এই 2টা নিয়ে এই যে n এর জায়গায় বসাও, তাহলে 2 - 1, 2 - 1 দ্যাট ইজ 1, তাহলে 0 থেকে 1। আমি বলছি যে শুরু যেটা আছে সেটাও হবে, ফাইনাল যেটা আছে সেটাও হবে, মাঝখানে যদি থাকে ওইটাও হবে। তাহলে আমার এখানে হবে 0, 1। এবং n= যদি 3 হয়, এই 3টা নিয়ে তুমি এখানে বসাও, 3 - 1, 3 - 1 মানে হচ্ছে 2, তাহলে 0 থেকে 2, 0 থেকে 2, তাহলে 0ও হবে, 2ও হবে, মাঝখানে আছে কে? 1। তাহলে আমার n=3 এর জন্য l এর মান হবে 0, 1, 2। এবং n=4 এর জন্য কি হবে? অবশ্যই যারা বুদ্ধিমান, আই থিঙ্ক তারা বুঝে ফেলেছ। সো 0, 1, 2, 3, ঠিক আছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে যে আমার এখানে যে এনটা আমরা লিখলাম, এই এনটাকে কি বলে এবং এই এলটাকে কি বলে, খুব ভালো করে মনে রাখবা। এই যে এন যেটা আছে সেটাকে বলা হয় অরবিট। কি বলা হয়? সেটাকে বলা হয় অরবিট। আর এই যে এখানে এল, এটাকে বলা হয় অরবিটাল, ঠিক আছে। তো এখানে অরবিট এবং অরবিটাল বিষয়টা কি আসলে? অরবিট একটা বিশাল বড় জায়গা, অরবিটাল হচ্ছে ওই বড় জায়গার ভিতরে ছোট জায়গা। যেমন আমরা যদি বলি নারায়ণগঞ্জ, এই পুরো জায়গাটা হচ্ছে কি একটা জায়গা, ঠিক আছে। নারায়ণগঞ্জের ভিতরে একটা থানা হচ্ছে গিয়ে রূপগঞ্জ, তাহলে রূপগঞ্জও একটা জায়গা, নারায়ণগঞ্জও কি একটা জায়গা, ঠিক আছে। যেমন ঢাকা, ঢাকা হচ্ছে কি একটা জায়গা, হ্যাঁ। ঢাকাটা কোথায় আছে? বাংলাদেশের ভিতরে, বাংলাদেশটাও একটা জায়গা। তাহলে বাংলাদেশটাকে আমরা বলি অরবিট, এবং যে ঢাকাটা আছে এটাকে বলবো অরবিটাল। তার মানে আমাদের অরবিটও জায়গা বুঝায়, অরবিটালও কি বুঝায়? জায়গা বুঝায়। সো আমরা কিন্তু এখনও ইলেকট্রন খুঁজে পাই নাই, একটু মাথায় রাখতে হবে যে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝাচ্ছি। যেমন ধরো যে কোনো একটা বললো যে অমুক জায়গায় একজন সন্ত্রাসী আছে, তো ওই যে সন্ত্রাসী আছে যে জায়গাটা, প্রথমে ওই আশেপাশের জায়গাটা একটা চিহ্নিত করলো, তারপরে ওখানে কোথায় আছে সেটা প্রথমে চিন্তা করলো যে ঢাকা শহরে কোনো এক জায়গায় সন্ত্রাস আছে, তো ওই ঢাকা শহরটাকে চিহ্নিত করলো। ঢাকা শহরে এখন কোথায় আছে? বাড্ডায় আছে, উত্তরায় আছে, নাকি মোহাম্মদপুরে আছে, নাকি ফার্মগেট আছে, কোথায় আছে সেটা আগে বের করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা সন্ত্রাসী খুঁজে পাবো। তার মানে এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এন দিয়ে আমাদের বড় একটা জায়গা বোঝায়, এল দিয়ে আমরা ওই বড় জায়গার ভিতরে একটা ছোট জায়গায় বোঝায়, ঠিক আছে। এরপরের স্টেপে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা চলে যাব। তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা এখানে বলছি
বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে আকার এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকৃতি বোঝায়। তাহলে এখানে আকার এবং আকৃতি মানে অ্যাকচুয়ালি তুমি কি বুঝো? আকার বলতে তোমার তুমি কি বুঝো এবং আকৃতি মানে তুমি কি বুঝো? আমি যদি এখানে বলি আকার মানে হচ্ছে টোটাল সাইজ। আকার মানে কি? আকার মানে হচ্ছে টোটাল সাইজ, ঠিক আছে। আকৃতি মানে দেখতে কেমন। টোটাল সাইজ মানে হচ্ছে যেমন এই বোর্ডটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টোটাল সাইজটাকে বলা হয় আকার। আর আকৃতি মানে এই বোর্ডটা দেখতে কেমন, ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, ট্রাপিজিয়াম, বৃত্তাকার, এটা দেখতে কেমন, অবশ্যই আয়তাকার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আকার বলতে আমরা বুঝবো যে কোনো একটা যেমন আমার যে মাথা থেকে নিচ পর্যন্ত যে টোটাল সাইজটা এটা হচ্ছে আকার বোঝায়, এবং আকৃতি মানে আমার দেখতে কেমন, আমি কি আমার চেহারা কি চাইনিজদের মতো নাকি রোহিঙ্গাদের মতো, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম আর কি, দেখতে কেমন, আকৃতি মানে হচ্ছে দেখতে কেমন জিনিসটা। ওকে, আচ্ছা এইবার আমরা চলে আসি আমাদের 3 নম্বর যেই প্রকার ভেদ আছে ম্যাগনেটিক। ম্যাগনেট শব্দ থেকেই আমার একটা জিনিস বোঝা যাচ্ছে, ম্যাগনেটের চুম্বকের ভাবসাব আছে, ঠিক আছে। তো আমরা এখানে যদি একটু বুঝাই যে ম্যাগনেটটা কিভাবে তৈরি হয়, তো আমরা যদি একটু বলি যে ইলেকট্রন এটা কি একটা চার্জ। কোন ধরনের চার্জ? ঋণাত্মক চার্জ। ইলেকট্রন হচ্ছে একটা ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ। তো একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন যখন চুপ করে বসে থাকে, শুধুমাত্র নড়াচড়া করে না, একদম স্থির হয়ে বসে থাকে, তখন তার চতুর্পাশে একটা ক্ষেত্র থাকে। যেমন এক এলাকার এমপি সে যদি তার এলাকায় বসে থাকে, তাহলে ওই এলাকার চারপাশে তার একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে। সো ঠিক একইভাবে একটা চার্জ যখন চুপ করে বসে থাকে, তার চতুর্পাশে কিন্তু একটা ক্ষেত্র থাকে। আমি যদি একটু উপরে মুছে দেই তাহলে জিনিসটা আমার জন্য সহজ হবে। সো আমি একটু মুছে দিয়ে তারপরে এখানে বোঝানোর চেষ্টা করি। এখানে আমাদের যদি এখানে ইলেকট্রন একটা চার্জ, তো এইটা কি করবে, যদি চুপ করে বসে থাকে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে তার একটা ক্ষেত্র বিরাজমান থাকে নির্দিষ্ট জায়গা জুড়ে। যদি একটা প্লাস কিউ চার্জ নিয়ে আসতে যাই তাহলে এই পয়েন্টে কি হবে, আকর্ষণ হবে, ঠিক আছে। একটা যদি মাইনাস কিউ চার্জ নিয়ে আসতে চাই, এই পয়েন্টে আসার পরে একটা বিকর্ষণ ফিল হবে, ঠিক আছে। সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে একটা চার্জ যখন স্থির থাকে তার চতুর্পাশে একটা ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রের নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। আর যদি চার্জটা ইলেকট্রনটা যদি দৌড় দেয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে তখন কিন্তু শুধুমাত্র একটা ক্ষেত্র থাকে না, তার সাথে আরও একটা ক্ষেত্র যুক্ত হয়, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। তার মানে তড়িৎ ক্ষেত্র তো থাকবেই, সাথে আরও একটা ক্ষেত্র যুক্ত হয়, সেটাকে বলো ম্যাগনেটিক ফিল্ড। যেমন একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি, আমরা 9, 10-এ সলিনয়েড পড়ছিলাম। তো সলিনয়েডের ব্যাপারটা এরকম ছিল যে একটা এরকম পেঁচানো কুণ্ডলী ছিল এবং মাঝখানে আমরা একটা লোহা রাখছি। সো এই যে তার দিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন পাস করাবো ততক্ষণ পর্যন্ত এই লোহাটা কি হয়ে যাবে, ম্যাগনেট হয়ে যাবে। আবার ইলেকট্রন পাস বন্ধ করে দিবা, দেখবা যে তোমার এই লোহাটা সাধারণ লোহায় পরিণত হবে। তাইলে আমরা একটা জিনিস বুঝলাম যে ইলেকট্রন, আমরা একটা কথা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি যে চার্জ স্থির বা ইলেকট্রন স্থির, তাহলে আমরা লিখব যে তড়িৎ ক্ষেত্র, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র থাকবে। আর চার্জ গতিশীল, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র থাকবে না, আরও একটা ক্ষেত্র থাকবে, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে আমাদের এই চুম্বকের ব্যাপারটা আসলে কোত্থেকে আসছে, বুঝতে পারছে কি? চুম্বকের ব্যাপারটা আসছে যে আমরা যখন পরমাণু এরকমভাবে গোলা করে পরমাণু স্ট্রাকচার আঁকি, তো এখানে ধরো যে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন তো চুপ করে বসে থাকে না, ইলেকট্রন প্রতিনিয়ত ঘুরতে থাকে। তাহলে কি ঘুরতেছে, আসলে চার্জ ঘুরতেছে। তাহলে চার্জ ঘুরতেছে মানে কি, তাহলে পরমাণুর ভিতরে দুইটা ক্ষেত্র তৈরি হবে। কয়টা ক্ষেত্র? দুইটা ক্ষেত্র তৈরি হবে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তো ওই যে ম্যাগনেটিক ফিল্ড বা কি বলে ইলেকট্রিক ফিল্ড, এই দুইটা তৈরি হওয়ার কারণে
পরমাণুর ভিতরে একটা ত্রিমাত্রিক দিকবিন্যাস তৈরি হয়। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। মাঝখানে হচ্ছে পজিটিভ চার্জ, ঘূর্ণনরত ইলেকট্রনের কারণে পরমাণুর ভিতরে দুইটা ক্ষেত্র তৈরি হয়, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যার অবতারণা করা হয় তাকেই অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। তো এখানে ত্রিমাত্রিক দিকবিন্যাসটা ব্যাপারটা এরকমভাবে আমরা আঁকতে পারি। ত্রিমাত্রিকের ব্যাপারটা হচ্ছে কচু পাতার মধ্যে যদি পানি রাখো তাহলে এরকম হেলে দুলে, তো ব্যাপারটাও এরকম যে ইলেকট্রনের মুভমেন্টগুলো এরকম হয়ে যায়, যেটা স্পেকট্রোস্কোপি যন্ত্র দিয়ে অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে যে ব্যাপারটা কীরকম আসলে। তারপরেও আমি এখানে যেটা বলি সেটা হচ্ছে যে তোমার মাত্রা সম্বন্ধে যদি আইডিয়া থাকে যে ত্রিমাত্রিক, এই যে ত্রিমাত্রিক দিকবিন্যাস যে প্রকাশ করে ত্রিমাত্রিক, তাহলে মাত্রাটা কি, হোয়াট ইজ ডাইমেনশন। তো ডাইমেনশনটা যে আমরা একটু বোঝার চেষ্টা করি একটা এক্সাম্পল দিয়ে, যে ধরো যে এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার কলেজ, ঠিক আছে, তোমরা এখন বড় হয়ে গেছো, কলেজে উঠছো, সো কলেজে যাবা, এই বাসা থেকে সোজা যদি কলেজে চলে যাও এবং তুমি সোজা কলেজে গেছো এবং তোমার বাবা মা চেক করতে চাচ্ছে যে তুমি কলেজে গেছো নাকি অন্য কোথাও গেছো, তাহলে সোজা ধরো যে 50 মিটার দূরে গিয়ে তোমাকে খুঁজে পাইলো যে তুমি ঠিক আছে কলেজে গেছো, তাহলে আমি ধরে নিলাম যে তুমি যেহেতু ভদ্র, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 50 মিটার দূরে বা কলেজে গিয়ে, তাহলে পৃথিবীতে যত স্ট্রেট লাইন আছে, যত সোজা আছে, এই সবগুলা হচ্ছে একমাত্রিক ঘটনা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমি ধরে নিলাম যে তুমি আসলে ভদ্র না, তুমি কি করছো, এই হচ্ছে তোমার বাসা, এই হচ্ছে তোমার কলেজ, সো তুমি এই বরাবর এসে কলেজে না গিয়ে এইদিকে তোমাদের ফ্রেন্ডদের সাথে তুমি কি করতেছো, আমরা সহজ বাংলায় বলি টাঙ্কি মারতে গেছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি করছো, সোজা এদিকে 20 মিটার এখানে আসছো এবং 10 মিটার এখানে গিয়ে তুমি টাঙ্কি মারতেছো, ওকে। তো তোমার গার্ডিয়ান সামহাও জানতে পারছে যে তুমি আসলে বাসায় যাও নাই, তাহলে সোজা এই বরাবর আসবে, আইসা তারপর আবার 10 মিটার গেলেই তোমাকে খুঁজে পাবে। তার মানে আমরা যদি একটা বোর্ড, এই যে পুরো বোর্ডটা, এটা কিন্তু একটা দ্বিমাত্রিক তল, তাহলে দ্বিমাত্রিক তলের মধ্যে কিন্তু এই ত্রিমাত্রিকের চিত্র আঁকাটা খুব টাফ, ঠিক আছে, খুবই টাফ। সো তারপরেও এখন আধুনিক অনেক যারা আর্ট করে তারা হয়তোবা একটা সিস্টেমে এঁকে ফেলে, বাট আমি এত ভালো আর্ট করতে পারি না। সো এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ধরো যে এখানে একটা পিঁপড়া আছে, পিঁপড়াটা এখান থেকে এখানে গেলো, এখান থেকে এখানে গেলো, এখান থেকে এখানে গেলো। সো আমরা এটা অক্ষ বিবেচনা করলাম, এক্স অক্ষ থেকে সে কতটুক দূরে এবং ওয়াই অক্ষ থেকে সে কতটুক দূরে, এবং তাকে ফাইনালি আমরা খুঁজে পাইলাম। সো একটা তলের মধ্যে, একটা তল মানে কি, তুমি যেখানে যেটাকে, একটা তল মানে একই রকম স্পেস থাকবে, যেমন একতলার মধ্যে তুমি আসো, তাহলে একতলা পুরোটাই হচ্ছে একটা তল, আবার দোতলায় আসো, তাহলে এই দোতলাটা হচ্ছে আরেকটা ভিন্ন তল। তো দোতলার মধ্যে যদি তুমি কোনো একটা জিনিসের অবস্থান জাজমেন্ট করতে চাও, তাহলে তুমি ওই জায়গায় জাজমেন্ট করতে পারবা, তাহলে ওইটার ক্ষেত্রে তোমার হচ্ছে দ্বিমাত্রিক তল হবে, ঠিক আছে। এখন আমি ধরে নিচ্ছি যে তুমি জানতে পারছো যে তোমার গার্ডিয়ান আসতেছে, তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই তুমি কি করবা, একটা যন্ত্র আবিষ্কার করে ফেললা, মুহূর্তের মধ্যে যন্ত্র, রকেট আবিষ্কার করলা, কি করা, রকেট আবিষ্কার করে তুমি উড়ে গেলা, তাহলে এই যে উড়ে গেলা এটাকে কিন্তু আমি আঁকতে পারতেছি না এখানে, ঠিক আছে, দ্যাট ইজ আমাদের ত্রিমাত্রিক একটা ব্যাপার ঘটছে, ঠিক আছে। তাহলে একটা মশা ওড়াউড়ি করতেছে এখানে, সো তুমি মশার অবস্থানটাকে জাজমেন্ট করার জন্য তোমাকে ত্রিমাত্রিক একটা কাঠামো নিয়ে আসতে হবে। সো ফিজিক্সে এই ব্যাপারগুলো আরও ইলাবোরেটলি তোমরা জানতে পারবা, শিখতে পারবা। তারপরে আমরা এখানে একটু জাস্ট দেখাবো যে এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এইটা হচ্ছে জেড অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তো এখানে এই যে আমরা এক্স ওয়াই জেডটাকে দেখাইলাম, আমরা যে এখানে দেখাই এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এবং জেডটা কিন্তু এমনভাবে থাকবে যেন প্রত্যেকের সাথে প্রত্যেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক এইভাবে রাখতে হবে। আমি যদি এইভাবে রাখি তাহলে কিন্তু হবে না, আমি যদি এইভাবে রাখি তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো দ্যাট ইজ আমরা বোর্ডের মধ্যে এইভাবে রাখলে এইভাবে, তার মানে এটা যদি এক্স অক্ষের পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, আর এইটা যদি পজিটিভ হয় ওয়াইয়ের নিচের দিকে নেগেটিভ, এটা যদি জেডের পজিটিভ হয় তাহলে এই দিকে হবে, এই পিছনের দিকে হবে হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ, ঠিক আছে, ওকে। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা আই থিঙ্ক আমরা বুঝাইতে পারতেছি, আশা করি যে সবাই বুঝতেছো। সো একটু টাফ মনে হয়, ওকে, তারপরে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। সো এখানে খেয়াল করো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে পরমাণুর ভিতরে যে ঘূর্ণনরত ইলেকট্রনের কারণে বেসিক্যালি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এইটাই হচ্ছে মেন কনসেপ্ট, ওকে। এখানে আমরা শর্তটা একটু মনে রাখি, যে শর্তটা হচ্ছে 0 থেকে +-L পর্যন্ত, 0 থেকে +-L পর্যন্ত। তাহলে আমাদের n=1 হলে এটাকে আমরা লিখি 0, এই 0 হইলে এই 0টা যদি এখানে বসাও, L এর জায়গায় বসাও,
এই জিরোটা যদি এল এর জায়গায় বসাও তাহলে আমার +-0 মানে হচ্ছে আসলে জিরোই, অ্যাকচুয়ালি আমার এখানে এম এর মান কী হবে 0। n = যদি 2 হয় তাহলে এল এর মান হবে 0 1। আমি নিচে লিখলাম, এই জায়গাটায় অনেক স্টুডেন্টের ভুল করে। অ্যাকচুয়ালি আমি যখন এম এর মান লিখব, এম এর মান এল এর প্রতিটি মানের জন্য 0 থেকে +-l পর্যন্ত। আমি কথাটা আরেকবার বলতেছি, একটু খাতার মধ্যে লিখে নাও। সেটা হচ্ছে এম এর মান এল এর প্রতিটি মানের জন্য 0 থেকে +-l পর্যন্ত। দ্যাট ইজ আমার জিরোর জন্য আমার এটা 0 হয়েছে। এই 1 এর জন্য আমি আবার 0 থেকে শুরু হবে। 1 এর জন্য আবার 0 থেকে শুরু মানে হচ্ছে 0, এই 1টা এখানে বসালে +-1, তার মানে 0 থেকে স্টার্ট হয়ে +-l পর্যন্ত। এল এর মান হচ্ছে 1, দ্যাট ইজ +-1 পর্যন্ত। আবার n = 3 হলে এল এর মান হবে 0 1 2। তাহলে আমার এখানে প্রতিটি মানের জন্য আলাদা আলাদা হিসাব হবে। 0-র জন্য আমার 0 হবে, 1 এর জন্য আবার 0 +-1 হবে, 2 এর জন্য আবার শুরু থেকে 0 থেকে স্টার্ট হবে। তাহলে 2 যেহেতু আছে +-2, তাহলে 0 থেকে +-2, দ্যাট ইজ মাঝখানে আছে আবার 1, তাহলে +-1 +-2, ঠিক আছে। তাহলে এইভাবে ঠিক একইভাবে n = যদি আমরা এখানে 4 লিখি, n = 4 হলে l এর মান হবে 0 1 2 3। এই 0-র জন্য আমরা 0 লিখব, এই 1 এর জন্য 0 +-1 লিখব, 2 এর জন্য 0 +-1 +-2 লিখব, এখানে 3 এর জন্য 0 +-1 +-2 +-3 লিখব, ঠিক আছে। তাহলে এই মানগুলো আমরা ঠিক যেইভাবে লিখতেছি ঠিক সেইভাবেই তুমি পরীক্ষার খাতায় লিখবা, না হলে কিন্তু তুমি অনেক ধরনের ঝামেলায় পড়তে পারো, ঠিক আছে। অনেক ধরনের ভুল হওয়ার সম্ভাবনা আছে। কি ভুল হবে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা বলে দিব যে স্টুডেন্টরা আসলে কোন জায়গাটায় ভুল করে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি আগের মানে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা বলি নাই, সেটা হচ্ছে এল এর মান যখন 0 হবে সেটাকে আমরা এস হিসেবে চিহ্নিত করি, 1 হলে সেটাকে আমরা পি হিসেবে চিহ্নিত করি, 2 হলে সেটাকে ডি হিসেবে, এবং 3 হলে সেটাকে এফ হিসেবে। এবং এস মানে হচ্ছে শার্প, পিতে প্রিন্সিপাল, ডিতে ডিফিউশন, এফতে ফান্ডামেন্টাল, ঠিক আছে। সো আমরা এই এস পি ডি এফ এগুলোর সাথে আমরা আগেই অভ্যস্ত। আমি এখানে মানে একটু ভালো করে বলে দিলাম যে এল এর মানের কারণে, এল এর মান যখন 0 তখন সেটা এস, যখন 1 তখন সেটা পি, যখন 2 তখন সেটা ডি, এবং যখন 3 তখন সেটা এফ, ঠিক আছে। সো আমরা এবং এটাও জানি এটা সর্বোচ্চ মান হচ্ছে মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, এখানে 6, এখানে হচ্ছে 10, এবং এটা হচ্ছে 14, ঠিক আছে। ওকে, যাই হোক সেটা আমরা আস্তে আস্তে মানে বুঝে যাব আমাদের এই জায়গা থেকে। এখন আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা অবশ্যই লিখতে হবে, সেটা হচ্ছে এম এর প্রতিটি মান, মানে কথাটা লিখে রাখো খাতার মধ্যে, এম এর প্রতিটি মানের জন্য, না সরি, এম এর প্রতিটি মান মানে এক একটি ঘর, এবং একটি ঘরে 2টি করে ইলেকট্রন থাকবে। সো কথাগুলো কিন্তু পড়াতে গিয়েই আসলে ব্যাপারটা মনে হয়েছে যে এই কথাটা আসলে এই জায়গায় বলাটা খুবই দরকার, সেই হিসাবে আমি কথাটা লিখে দেই। সেটা হচ্ছে এম এর প্রতিটি মান মানে এক একটি ঘর, তার মানে এই 0 মানে একটা ঘর বোঝায়, এবং এই 0 মানে একটা ঘর, এই 0 মানে একটা ঘর, +1 মানে একটা ঘর, -1 মানে একটা ঘর। যেমন এখানে 0 মানে একটা ঘর 0, এখানে +1 মানে একটা ঘর, -1 মানে একটা ঘর, +2 মানে একটা ঘর, -2 মানে একটা ঘর, এবং এই একটা ঘরে 2টা ইলেকট্রন থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না, ঠিক আছে। সো আমরা একটু সংক্ষেপে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাটাও বলে দেই। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে স্পিন তো সংক্ষেপে যে আমি বলি যে ধরো যে এটা একটা কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এটার জন্য মান ধরা হচ্ছে হাফ, এটার জন্য মান ধরা হচ্ছে হাফ, এটা হিসেব করে বের করছে। ওকে,
তো আমরা এইটা ইলেকট্রনটা যেই দিকে ঘুরবে ক্লকওয়াইজ ঘুরলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো এটার জন্য যদি প্লাস হাফ হয় এটার জন্য হবে মাইনাস হাফ। তাহলে একটা ঘরে যে দুইটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রনের জন্য হবে প্লাস হাফ আর একটা ইলেকট্রনের জন্য হবে মাইনাস হাফ। ঠিক আছে, তো এই এতটুকু জানলেই হবে, আমরা তো সংজ্ঞা আগেই দিয়ে দিছি। তো এখন পুরো জিনিসটাকে যদি আমরা খুব সুন্দর করে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে আমরা এখানে লিখলাম n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে l এর মান হবে 0, m এর মান হচ্ছে 0 এবং s এর মান কি হবে? দেখো এই m এর মান 0 মানে একটা ঘর, এবং একটা ঘরে দুইটা ইলেকট্রন থাকতে পারবে, একটার জন্য হবে প্লাস হাফ আর একটার জন্য মাইনাস হাফ। আমি একসাথে লিখলাম প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু যদি 2 হয় l এর মান হবে 0 1, নিচে নিচে লিখো তাহলে সুবিধা হবে। m এর মান এই 0 এর জন্য 0 হবে, এই 1 এর জন্য 0 থেকে আবার শুরু হবে 0 প্লাস মাইনাস 1, এবং s এর মান তখন কি হবে একটু খেয়াল করি। এখানে m এর কয়টা মান? m এর মান হচ্ছে 0, এই 0 প্লাস 1 মাইনাস 1, তাহলে টোটাল মান হচ্ছে এখানে আমার 4টা। ঠিক আছে, 4টা মান মানে হচ্ছে 4টা ঘর। তাহলে 4টা ঘরে, একটা ঘরে যদি 2 জন করে থাকে তাহলে 4টা ঘরে কয়টা থাকবে? অবশ্যই 4 ইন্টু প্লাস মাইনাস হাফ। তো ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। দেখো এখানে 0 মানে হচ্ছে একটা প্লাস মাইনাস হাফ, একটা প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, এই 0 মানে আরও একটা প্লাস মাইনাস হাফ, এই প্লাস 1 মানে আরও একটা প্লাস মাইনাস হাফ, এই মাইনাস 1 মানে আরও একটা প্লাস মাইনাস হাফ। তাহলে কয়টা প্লাস মাইনাস হাফ হইলো? টোটাল 4টা। ঠিক আছে, 4টা প্লাস মাইনাস হাফ। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কিন্তু 4 দুগুণে 8টা ইলেকট্রন। n ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে l এর মান হবে 0 1 2, m এর মান হবে এই 0 এর জন্য 0, এই 1 এর জন্য 0 প্লাস মাইনাস 1, এই 2 এর জন্য 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এবং এই s সমান সমান ঘর কয়টা আছে এই পর্যন্ত? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে টোটাল হচ্ছে 9 ইন্টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, এবং আমরা n ইজ ইকুয়াল টু যদি 4 লিখি l এর মান হবে 0 1 2 3, এবং m এর মান হচ্ছে আমার 0, এই 1 এর জন্য আমার 0 প্লাস মাইনাস 1, এখানে 2 এর জন্য 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। s এর মান হবে এখানে ঘর কয়টা দেখো, হ্যাঁ এখানে হচ্ছে 16টা ঘর, তাহলে আমার প্লাস মাইনাস এই হবে 16 ইন্টু প্লাস মাইনাস। দেখো এই পর্যন্ত 9 10 11 12 13 14 15 16, তাহলে 16। তাহলে আমরা একটা জিনিস 9 10 এ পড়ছিলাম যে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা 2n স্কোয়ার দিয়ে বোঝা যায়। তাহলে 2 ইন্টু n স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার দ্যাট ইজ 2। দেখো আমার ইলেকট্রন কিন্তু দুইটা আছে, যে n এর জন্য n ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমরা কিন্তু দুইটা ইলেকট্রন পাইছি। ঠিক আছে, ওকে, দুইটা ইলেকট্রন পাইছি। আবার n ইজ ইকুয়াল টু 2 এর জন্য আমরা কিন্তু n ইজ ইকুয়াল টু 2 বসাইলে, এখানে 2 বসাইলে কত আসে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা এখানে ইলেকট্রন কিন্তু এই যে 4 দুগুণে 8টা ইলেকট্রন পাইছি। হ্যাঁ, তারপর হচ্ছে n ইজ ইকুয়াল টু 3 এর জন্য আমরা পাইছি হচ্ছে 9 দুগুণে 18টা, n ইজ ইকুয়াল টু 4 এর জন্য আমরা 16 দুগুণে 32টা ইলেকট্রন পাইছি। ঠিক আছে, সো আমাদের পরীক্ষায় আসে কি আসে? পরীক্ষায় আসতে পারে n ইজ ইকুয়াল টু 3 এর জন্য l m s এর মান লিখো, অথবা n ইজ ইকুয়াল টু 4 এর জন্য l m s এর মান লিখো। ঠিক আছে, আর এখানে যে বিষয়টা এইটাকে আমরা বলছি অরবিট, এটাকে কি বলছি? অরবিট। আর এইটাকে আমরা বলছি অরবিটাল, অরবিটাল। ঠিক আছে, তাহলে এই এমটাকে কি বলবো? এমটাকেও আমরা বলবো অরবিটাল, এমটাকেও আমরা বলবো অরবিটাল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অরবিটটা হচ্ছে বড় জায়গা, এই বড় জায়গার ভিতরে হচ্ছে অরবিটালটা হচ্ছে ছোট জায়গা, এই ছোট জায়গার ভিতরে আরও ছোট জায়গা যেখানে আসলে ইলেকট্রনগুলা থাকে। তাহলে এস দিয়ে আসলে আমরা ইলেকট্রনগুলা খুঁজে পাইছি, এবং এম পর্যন্ত হচ্ছে জায়গা বোঝায়। অরবিটও একটা জায়গা, অরবিটালও একটা জায়গা, এবং অরবিটাল এই যে এম এর যে মানগুলো সেটাও একটা জায়গা। ঠিক আছে, ফাইনালি লাস্ট ওয়ান আমি যেটা বলবো যে এখানে যে আমাদের এই এল এর মান 0 যখন হয় তখন এস, এটা 1, এটা 1 হলে পি, এটা হচ্ছে ডি। সো এই এস এর আকৃতি হচ্ছে কি? এস এর আকৃতি হচ্ছে গোলাকৃতি, এটা একটু মনে রাখবো, গোলাকৃতি। আর পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল, ডাম্বেলটাকে একটু বুঝাই। ডাম্বেলটা হচ্ছে এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই, এটা হচ্ছে পি জেড। ঠিক আছে, সো এতটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।